থেকে সকলকে স্বাগতম। Today I am going to discuss about the most important and most crucial matter in English grammar. What is that? That is tense. Tense কেন important? কারণ tense ছাড়া কিন্তু কোনো sentence form করা সম্ভব না। যেহেতু আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা কোনো কিছু এক্সপ্রেস করতে গেলে প্রথমে কিন্তু সেটা বাংলায় ভেবে নিই, তারপর সেটাকে ট্রান্সলেট করি। তো বাংলা বাক্য থেকে ইংরেজিতে যখন ট্রান্সলেট করতে যাই তখন কিন্তু টেন্স ছাড়া এটা সম্ভব না, কারণ তার মধ্যে প্রত্যেকটা বাক্যের ভিতর কিন্তু একটা ভার্ব মাস্ট লাগে, এবং সেই ভার্বটা কোন সময়ে হচ্ছে সেটা যদি আমার না জানা থাকে আমি কিন্তু সেই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে পারি না। তাছাড়াও কোনো ইংলিশ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন রূপান্তর করতে যাই তখন কিন্তু টেন্সের নলেজ ছাড়া একদমই সম্ভব না। আবার অনেক পরীক্ষাতে রাইট ফর্মস অফ ভার্ব আসে, তো সেই রাইট ফর্মস অফ ভার্বের কোশ্চেনটা সলভ করার জন্য টেন্সের নলেজ ছাড়া কিন্তু একেবারেই সম্ভব না। এখন আসি এটাকে কেন আমি ক্রুশিয়াল বললাম। এই যে আমি এতক্ষণ ধরে যে তিনটে ইম্পর্টেন্সের কথা বললাম, এই তিনটা ইম্পর্টেন্সে যখনই আমরা সলভ করতে যাই তখন আমরা হরহামেশাই ভুল করে থাকি। এই কারণেই বললাম ইট ইজ এ মোস্ট ক্রুশিয়াল ম্যাটার ইন ইংলিশ গ্রামার। তো চলো বেশি কথা না বলে আজকের মূল ক্লাসে যাই। But before starting the class, I must say, if you are new to my channel, please subscribe the channel and hit the bell icon. And if you are watching this video in Facebook, please like the page and stay tuned till the end. Thanks for watching. Let's get started. প্রথমে জেনে নেব টেন্স কি। টেন্স denotes times of verb, and verb কি? Verb is an action word. যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু থাকা, করা বা হওয়া বোঝায় সেই ওয়ার্ডটাকে ভার্ব বলে। আর টেন্স কি করে? টেন্স ক্রিয়ার কাল অর্থাৎ ভার্বটা কোন সময়ে সংঘটিত হচ্ছে সেটাই নির্দেশ করে। অর্থাৎ ভার্ব কি? কোনো কাজ এখন হচ্ছে নাকি হয়ে গেছে নাকি হবে, এটাই নির্দেশ করে টেন্স। তাহলে আমি কি বললাম? কোনো কাজ হচ্ছে মানে কোনো কাজ হয় না হয়ে গেছে নাকি হবে। তাহলে কি? টেন্স তিন প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রত্যেকটা টেন্সের আবার চারটি করে ভাগ আছে: সিম্পল অর ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস অর প্রোগ্রেসিভ, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো টেন্সটা যেমন গুরুত্বপূর্ণ তেমন শিখতে গেলে অনেক বেশি প্যাচালোও মনে হয়। তো আজকে আমরা চেষ্টা করব কিভাবে খুব সহজে একটা সেন্টেন্সের মাধ্যমে এই 12টা টেন্সকে বোঝা যায়। সো লেটস গেট স্টার্ট। একটা সিম্পল প্রেজেন্টের এক্সাম্পল দেখি। আই রাইট অ্যান আর্টিকেল। এটা একটা সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এক্সাম্পল। প্রত্যেকটা যদি আমি একটু প্রথমে বাংলা করে নিই, কি দাঁড়ায়? আমি চিঠি লিখি, আমি চিঠি লিখলাম, আমি চিঠি লিখব। আমি চিঠি লিখছি, আমি চিঠি লিখছিলাম, আমি চিঠি লিখে থাকব। আমি চিঠি লিখেছি, আমি চিঠি লিখেছিলাম, আমি চিঠি লিখতে থাকব। আমি সকাল থেকে চিঠি লিখছি, আমি সকাল থেকে চিঠি লিখছিলাম, আমি 2 ঘন্টা ধরে চিঠি লিখতে থাকব। বাংলাটা গেল, এবার ইংরেজিতে আসি। আই রাইট অ্যান আর্টিকেল। এটা একটা সিম্পল প্রেজেন্টের এক্সাম্পল। আমি একটি আর্টিকেল লিখি। এই সেন্টেন্সটাকে যদি আমরা ফার্স্ট ইনডিফিনিট করি কি হবে? আই রোট অ্যান আর্টিকেল। আমি একটি আর্টিকেল লিখলাম। বাংলা বাক্যের সাথে কি আমরা একটু পার্থক্য বুঝতে পারছি? প্রেজেন্টের সাথে পাস্টের। আমি চিঠি লিখি অর্থাৎ যে কাজটা বর্তমানে করি সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, যে কাজটি বর্তমানে করি এখন। এখানে অন্য কিছু হতে পারে। আই রাইট অ্যান আর্টিকেল লিখেছি, আই প্লে ফুটবল, আই রিড বুক, আই ইট, এভরিথিং। এবং সেটা সিম্পল পাস্টে যে বাংলা বাক্য কি হয়ে গেল? আই রোট অ্যান আর্টিকেল। আমি একটা আর্টিকেল লিখেছিলাম। বাংলা বাক্যের সাথে কি হয়ে গেল? ছিলাম, লাম। সিম্পল ফিউচারে কি হবে? আই শ্যাল রাইট অ্যান আর্টিকেল। আমি একটি আর্টিকেল লিখব। বাংলা বাক্যে কি এসে গেল? ক্রিয়ার শেষে ব। আমি একটা আর্টিকেল লিখব। আই শ্যাল রাইট অ্যান আর্টিকেল। ওকে, এবারে আসি সিম্পল প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের স্ট্রাকচারটা নিয়ে। কি হয়েছে সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার?
সাবজেক্ট প্লাস এটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং সেটা কিন্তু V1 হতে হবে, ভার্বের বেস ফর্ম হতে হবে। এখন এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই ভার্বের সঙ্গে একটা এস বা ই এর যোগ হবে। যেমন এটা যদি হি হতো তাহলে কি হতো? হি রাইটস অ্যান আর্টিকেল। কি বললাম? সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ই এর যোগ হবে। এবার আসি সিম্পল পাস্টের স্ট্রাকচার। আই রোট অ্যান আর্টিকেল। প্রথমে টেন্সের সংজ্ঞাতে কি বলেছিলাম? টেন্স ডিনোট টাইমস অফ ভার্ব, অর্থাৎ ভার্বের ক্রিয়ার কাল নির্দেশ করে, ভার্বটা কোন সময়ে সংঘটিত হচ্ছে সেটা নির্দেশ করে। দেখো সেন্টেন্সে যখনই প্রেজেন্ট থেকে সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্টে হলো, সেন্সটা কি হলো? স্ট্রাকচারের সেন্সটা কি হলো? রোট হয়ে গেল। কি হলো স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয়ে গেল, তারপর অবজেক্ট অর কমপ্লিমেন্ট। এই ক্ষেত্রে V2 ক্ষেত্রে সাবজেক্ট যাই হোক, সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, হোয়াট এভার মেবি, এটার কোনো পরিবর্তন হবে না। তার মানে কি এখানে যদি হি হতো তাহলে কিন্তু এই রোটের সঙ্গে এস বাই এস হতো না, রোট রোটি হয়ে যেত। তাহলে স্ট্রাকচার কি হলো সিম্পল পাস্টের? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। এবারে আসি সিম্পল ফিউচার অর ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আই শ্যাল রাইট অ্যান আর্টিকেল। আমি একটি আর্টিকেল লিখব। কি হলো স্ট্রাকচার? সেই দেখো ভার্বের পরিবর্তন কি হয়ে গেছে এখানে? শ্যাল প্লাস V1, সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস V1 প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। এখানে যদি আই না হয়ে হি অর ইউ হতো তাহলে কিন্তু উইল হতো। এখন অবশ্য মডার্ন ইংলিশে মানে উইলের ব্যবহারটা সবার সাথেই হয়, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল উভয়ের সঙ্গে শ্যাল না হয়ে উইল ইউজ করে। বাট অরিজিনালি আয়ের পরে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরালের পরে শ্যাল হয়। শ্যাল এবং উইলের ইউজেস নিয়ে একটা ক্লাস আছে দিদির স্কুলে, যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। ওকে, তাহলে স্ট্রাকচারের পরিবর্তনটা কি হলো? সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস V1 প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। ওকে, এটা গেল কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে যতগুলো লিখলাম প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট পাস্ট ফিউচারের, এগুলো গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে কি করতে হবে? একটা অক্সিলারি ভার্ব এনে তার সঙ্গে নো বা নট বসাতে হবে। যেমন আই রাইট অ্যান আর্টিকেল, এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে? আই ডোন্ট রাইট অ্যান আর্টিকেল। আই ডোন্ট রাইট অ্যান আর্টিকেল। আই ডিডন্ট রাইট অ্যান আর্টিকেল। আই ওন্ট রাইট অ্যান আর্টিকেল। ওকে, এবারে আসি কন্টিনিউয়াস অর প্রোগ্রেসিভ। এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস অর্থ কি? চলমান। প্রোগ্রেসিভ অর্থ চলমান, কন্টিনিউয়াস অর্থ চলমান, যে কাজটি চলছে, যে কাজটি এখনো চলছে সেরকম বোঝাতে কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে আই রাইট অ্যান আর্টিকেল, এটাকে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করি তাহলে কি হবে? আই অ্যাম রাইটিং অ্যান আর্টিকেল। আমি একটি আর্টিকেল লিখছি। বাংলা বাক্যে কি পরিবর্তন হলো? প্রথমটা ছিল আমি একটি আর্টিকেল লিখি, পরেরটা হয়ে গেল কন্টিনিউয়াস টেন্সে এসে হয়ে গেল আমি একটি আর্টিকেল লিখছি। তাহলে বাংলা বাক্যের শেষে ছি, লিখছি। যদি একটু সাধু ভাষায় বলি, আমি একটি আর্টিকেল লিখিতেছিলাম, লিখিতেছি, সি বা তেছি, তেছি তেছো থাকে। আর স্ট্রাকচারের কি পরিবর্তন হয়ে গেল? সাবজেক্ট প্লাস একটা বি ভার্ব, একটা বি ভার্ব, সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব মানে কি? এম ইজ আর। বি ভার্বের প্রেজেন্ট রূপ হচ্ছে এম ইজ আর, পাস্ট রূপ হচ্ছে ওয়াজ ওয়ার, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিং। তো এখানে সাবজেক্ট প্লাস একটা বি ভার্ব, আর এই বি ভার্বটা কিভাবে হবে? সাবজেক্ট, পার্সন এবং নাম্বার অনুযায়ী এই বি ভার্বটা হবে। যেহেতু এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আছে তাই এম হয়েছে, এবং কি হবে? ভার্বের সঙ্গে একটা আইএনজি হবে।
ভি প্লাস আইএনজি, অর্থাৎ স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। এখন এই বি ভার্বটা এম হবে, ইজ হবে না আর হবে, সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের পার্সন এবং নাম্বারের উপর। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ, সেকেন্ড পার্সন হলে আর এবং ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এম। তাহলে আমরা বুঝতে পেরেছি কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায় এবং গঠনটা। ওকে, এবার আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ রাইটিং অ্যান আর্টিকেল, আমি একটি আর্টিকেল লিখছিলাম। অতীতকালে চলমান ছিল, আমি একটি আর্টিকেল লিখছিলাম বা লিখিতেছিলাম। তাহলে বাংলা বাক্যে ক্রিয়ার কি পরিবর্তন হলো? এখানে ছিল লিখছিলাম, লিখলাম, আর এখানে লিখছিলাম বা লিখিতেছিলাম, ছিলাম বা তেছিলাম থাকে বাংলা বাক্যে। আর স্ট্রাকচারের পরিবর্তনটা কি হলো? বি ভার্ব, যে বি ভার্বটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল সাবজেক্ট প্লাস বি ভার্বের প্রেজেন্ট রূপ, এখানে হয়ে গেল কি সাবজেক্ট প্লাস বি ভার্বের পাস্ট রূপ প্লাস ভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। এখানেও কিন্তু এই যে বি ভার্বের যে একটু আগেই বললাম বি ভার্বের যে পাস্ট রূপ সেটা কি হবে? ওয়াজ অথবা ওয়ার। এই ওয়াজ বা ওয়ারটাও ডিপেন্ড করবে সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী। যদি এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আছে তাই ওয়াজ হয়েছে, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতো তাহলেও কিন্তু ওয়ার হতো। যদি থার্ড পার্সন প্লুরাল হতো তাহলে ওয়ার হতো, ফার্স্ট পার্সন প্লুরাল হলে ওয়ার হতো, সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের ক্ষেত্রে ওয়ার হবে। তাহলে স্ট্রাকচারটা বুঝতে পেরেছি। স্ট্রাকচার এবং বাংলা চেনার উপায় কি হবে? বাংলা ক্রিয়ার সাথে তেছিলাম তেছিলে থাকে এবং ইংরেজি স্ট্রাকচারে কি হবে? সাবজেক্ট প্লাস বি ভার্বের পাস্ট রূপ প্লাস ভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। ওকে, এবারে আসি এই সেন্টেন্সটাকে যদি ফিউচার কন্টিনিউয়াস করি কি হবে? আই শ্যাল বি রাইটিং অ্যান আর্টিকেল, আমি একটি আর্টিকেল লিখতে থাকবো, আমি একটি আর্টিকেল লিখতে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে ওই কাজটা ওই সময়ে চলমান থাকবে, আমি একটি আর্টিকেল লিখতে থাকবো। বাংলা বাক্যের যে ক্রিয়া সেখানে কি পরিবর্তন? করতে থাকবো, কোনো কাজ করতে থাকবো, তে থাকবো, তে থাকিব থাকে। আর এখানে সেন্টেন্সের স্ট্রাকচারে কি হলো? সাবজেক্ট প্লাস শ্যালের সঙ্গে একটা বি যোগ হয়েছে। ফিউচার ইনডিফিনাইটেও কিন্তু ছিল সাবজেক্ট প্লাস শ্যাল, এখানে এসে কি হলো? শ্যালের পরে একটা বি যোগ হয়েছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল বি প্লাস ভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। এখানে একটা কথা বলে রাখি, যেখানে কন্টিনিউয়াস হবে, যেখানেই কন্টিনিউয়াস হবে সেখানে মনে রাখতে হবে ভার্বের সঙ্গে আইএনজি হবে। কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সঙ্গে আইএনজি হবে এবং তার আগে একটা বি ভার্ব থাকতে হবে। আশা করি তোমরা কন্টিনিউয়াস টেন্স বাংলাতে চেনার উপায় এবং স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। এবার আসি পারফেক্ট। পারফেক্ট, আমরা কোনো কাজ করা হয়ে গেলে বলি না যে কাজটা পারফেক্ট হয়েছে, তো পারফেক্ট টেন্সেও এরকম। পারফেক্ট টেন্স অর্থ কি? কোনো কাজ করা হয়ে গেছে, কোনো কাজ করা হয়ে গেছে তেমন বোঝাতে পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ রিটেন অ্যান আর্টিকেল, আমি একটি আর্টিকেল লিখেছি, তার মানে কি লেখা শেষ হয়ে গেছে, আর্টিকেলটা লেখা শেষ হয়ে গেছে, পারফেক্টলি ডান। ওকে, এবার আসি লিখেছি। এবার আসি বাংলা বাক্যে কি পরিবর্তন আসলো? আমি একটা আর্টিকেল লিখেছি, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়া শেষে কি হলো? আমি একটা আর্টিকেল লিখেছি, আছি, আছি। আচ্ছা, এবার ইংলিশ স্ট্রাকচারে কি হলো? সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বটাও কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভ ভার্বটাও একটা অক্সিলিয়ারি ভার্ব, প্রাইমারি অক্সিলিয়ারি। তাহলে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। এখন এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে এটাও ডিপেন্ড করে সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী। এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আছে তাই হ্যাভ হয়েছে, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে হ্যাজ হতো। হ্যাভ এবং হ্যাজের ব্যবহারের ক্ষেত্রে বলি, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ, বাকি সবার সাথে হ্যাভ হবে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল হতে হবে, ভার্বের
পাস্ট পার্টিসিপেল হতে হবে। মনে রাখতে হবে পারফেক্ট টেন্স মানে হ্যাভ ভার্ব প্লাস V3। কি বললাম? পারফেক্ট টেন্স মানে হ্যাভ ভার্ব প্লাস V3। তাহলে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা বোঝা গেছে। এবার আসি পাস্ট পারফেক্ট। আই হ্যাড রিটেন অ্যান আর্টিকেল, আমি একটা আর্টিকেল লিখেছিলাম। কি হলো? ক্রিয়ার শেষে ছিলাম, ক্রিয়ার শেষে ছিলাম বা আছিলাম। আর স্ট্রাকচারে কি হলো? এই হ্যাভ ভার্বটার পাস্ট হয়ে গেল। হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট আর কমপ্লিমেন্ট। এখন এই সেন্টেন্সটা যদি এরকম বলি, আই হ্যাড রিটেন অ্যান আর্টিকেল, আমি একটা আর্টিকেল লিখেছিলাম, স্ট্রাকচারে কোনো ভুল নেই, কিন্তু সেন্টেন্সটা শুনতে একটু ইনকমপ্লিট লাগছে। মনে হচ্ছে যে আরও যদি কিছু একটু থাকতো তাহলে বোধহয় সেন্টেন্সটা একটু কমপ্লিট হতো। তো আমরা যদি এর সঙ্গে একটু বিফোর বা আফটার যোগ করে দিই একটা অংশ দিয়ে, তাহলে কেমন হয়? বিফোর হি কেম, I had written an article before he came. তার আসার আগে আমি আর্টিকেলটা লিখেছিলাম, অর্থাৎ সে আসার আগে আর্টিকেলটা তার লেখা হয়েছিল। এবার কি মনে হচ্ছে না যে মানে পুরো সেন্টেন্সটা একটু কমপ্লিট হয়েছে? হ্যাঁ, সাধারণত ম্যাক্সিমাম টিচাররা যখন স্ট্রাকচার বোঝায় তখন এই পর্যন্তই বোঝায়, কিন্তু একটুখানি ভুল বোঝায়। কারণ পারফেক্ট টেন্সের সেন্টেন্সটাকে পুরোপুরি যদি এক্সপ্রেস করতে হয় দুইটা অংশ থাকে, একটা পারফেক্ট টেন্সের, এবং সেই দুইটা অংশের একটা হয় পারফেক্ট টেন্স, একটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। দেখো, আই হ্যাড রিটেন অ্যান আর্টিকেল বিফোর হি কেম, এই হি কেম, বিফোর হি কেম, বিফোরের পরের অংশটুকু সিম্পল পাস্ট হয়েছে, আর বিফোরের আগের অংশটুকু কি হয়েছে? পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। তো রাইট ফর্মস অফ ভার্বে কিন্তু এই ভুলটাও অহরহই থাকে, এবং আমরা কিন্তু অহরহই এটা ভুল করে থাকি। তো আমরা হরহামেশা যে ভুলটা করে থাকি, যেহেতু দুইটা ভার্ব থাকে, দুইটা কাজ থাকে পাস্ট পারফেক্ট টেন্সে, কোনটার পাস্ট পারফেক্ট টেন্স হবে আর কোনটা সিম্পল পাস্ট হবে। সেক্ষেত্রে বলে রাখি, দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটার পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হবে সেটার সিম্পল পাস্ট। দেখো, আই হ্যাড রিটেন অ্যান আর্টিকেল বিফোর হি কেম, বাংলা করলে কি হবে? সে আসার আগে আমি আর্টিকেলটা লিখেছিলাম। আগে কি হলো? আগে লিখেছিলাম, পরে সে আসলো, তাই আগে আই হ্যাড রিটেন অ্যান আর্টিকেল, এটা হলো বিফোর হি কেম। এই সেন্টেন্সটা যদি এরকম বলতাম যে সে আসার পরে আমি আর্টিকেলটা লিখেছিলাম, তাহলে কি হতো? কোন কাজটা আগে হলো? সে আসার পরে আমি আর্টিকেলটা লিখেছিলাম। আগে সে আসলো, তাই তো? সে আগে আসলো, তারপরে আমি লিখলাম। তাহলে আই রোট অ্যান আর্টিকেল আফটার হি হ্যাড কাম, তার আসার পরে আমি আর্টিকেলটা লিখলাম। দেখো, আফটার হি হ্যাড কাম, এটুকু পাস্ট পারফেক্ট, আর এটা সিম্পল পাস্ট। এখন কি হবে? কেন আমি এভাবে লিখলাম, কেন আগে এটুকু লিখলাম না? এর একটা ব্যাখ্যা আছে। যেমন বললাম যে কাজটা আগে সংঘটিত হবে সেটার পাস্ট পারফেক্ট, বাকিটা সিম্পল পাস্ট। এক্ষেত্রে বিফোর এবং আফটার, অর্থাৎ আগে এবং পরে যদি থাকে, বিফোরের পূর্বের অংশটুকু পাস্ট পারফেক্ট, এবং আফটারের পরের অংশটুকু হয় পাস্ট পারফেক্ট। কি বললাম? কোনো সেন্টেন্সে যদি আফটার এবং বিফোর দিয়ে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে কি করতে হবে? আফটারের পরে যে অংশটুকু সেটুকুর পাস্ট পারফেক্ট হবে, আর বিফোরের আগে যে অংশটুকু তার পাস্ট পারফেক্ট হবে। বোঝা গেছে? এটা মনে রাখতে হবে যে আফটারের পরে এবং বিফোরের আগে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয়। এটা কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব বা কারেকশনের ক্ষেত্রে মাঝেই থাকে এই ধরনের সেন্টেন্স, এবং আমরা হরহামেশাই ভুল করে থাকি। ওকে, এটা যদি ফিউচার টেন্সে করি তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ রিটেন অ্যান আর্টিকেল, আমি একটি আর্টিকেল লিখতে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে পড়তে থাকবো। আই শ্যাল হ্যাভ রিটেন অ্যান আর্টিকেল, এটাও কিন্তু একটু মানে ইনকমপ্লিট মনে হচ্ছে। ওই সময়ের মধ্যে আমি আর্টিকেলটা লিখে রাখবো, বা সে আসার আগে আমি আর্টিকেলটা লিখে রাখবো,
তাহলে কি সেন্টেন্সটা একটু কমপ্লিট মনে হচ্ছে না? হ্যাঁ, এর সঙ্গে যদি আমরা জুড়িয়ে দিই বাই দ্যাট টাইম, তাহলে কিন্তু কথাটা শুনতে বেশ কমপ্লিট মনে হচ্ছে। I shall have written an article by that time, আমি ওই সময়ের মধ্যে আর্টিকেলটা লিখে রাখবো। বা যদি বলি I shall have written an article before he comes, সেক্ষেত্রে কি হবে? বিফোরের পরে সিম্পল প্রেজেন্ট হবে। যদি এখানে বিফোর বা আফটার দিই তাহলে স্ট্রাকচার কি হলো? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। এই যে এটুকু অবজেক্ট আর এটুকু কিন্তু কমপ্লিমেন্ট। আফটার বা বিফোর দিয়ে যোগ করলে কি হবে? যদি এই সেন্টেন্সটায় আফটার বা বিফোর থাকতো তাহলে কিন্তু তারপরে হচ্ছে সিম্পল প্রেজেন্ট হতো। যেমন ফার্স্ট পারফেক্টে বিফোরের পরের অংশটুকু সিম্পল পাস্ট হয়েছে এবং আফটারের আগের অংশটুকু সিম্পল পাস্ট হয়েছে। ঠিক এই ক্ষেত্রে যদি বিফোর বা আফটার যোগ হতো তাহলে সিম্পল প্রেজেন্ট হতো। ওকে, আর কি বলেছিলাম? যে পারফেক্ট মানেই একটা হ্যাভ ভার্ব থাকবে এবং তার সঙ্গে V3 হবে। দেখো, শ্যালের সঙ্গে হ্যাভ হয়েছে এবং V3 হয়েছে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ওকে, নেক্সট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট মানে যে কাজটি হয়ে গেছে, কন্টিনিউয়াস চলমান, অর্থাৎ পারফেক্ট এবং কন্টিনিউয়াসের সমন্বয় হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এবং স্ট্রাকচারেও দেখবো যে আমরা পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের সঙ্গে মিল আছে। কি আছে? এই সেন্টেন্সটাকে যদি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি তাহলে কি হবে? I have been writing an article since morning. আমি সকাল থেকে আর্টিকেল লিখছি। সেন্টেন্সের সকাল থেকে, তাহলে বাংলা বাক্যের কি হলো? একটা সময় নির্দেশ এবং সেই সময় থেকে করে যাচ্ছে, তাই তো? স্ট্রাকচার কি? ইংলিশ স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন। যেহেতু কি বলেছিলাম, পারফেক্ট থাকলে পারফেক্ট টেন্স হলে হ্যাভ হয় এবং V3 হয়। বলেছিলাম যে পারফেক্ট টেন্স হলে হ্যাভ ভার্ব এবং V3 হয়। দেখো, সাবজেক্টের পরে হ্যাভ হয়েছে এবং বি ভার্বের V3, বিনটা হচ্ছে বি ভার্বের V3 এবং হ্যাভ, এবং কি কন্টিনিউয়াস টেন্সে কি বলেছিলাম? ভার্বের সঙ্গে আইএনজি হয়। দেখো, ভার্বের সঙ্গে আইএনজি হয়েছে, তারপরে আর্টিকেল এবং একটা সময় জ্ঞাপক শব্দ থাকে, সিন্স মর্নিং বা ফ্রম মর্নিং বা ফর 2 আওয়ার্স, এরকম কিছু একটা থাকে। অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কোনো একটা সময় ধরে একটা কাজ করে যাচ্ছে এমন বোঝায়। যে আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি, আমি সকাল থেকে বই পড়ছি, আমি 2 দিন ধরে বই পড়ছি, এমন। অর্থাৎ একটা সময় নির্দেশক শব্দ থাকে। ওকে, এটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করি তাহলে কি হবে? I had been writing an article since morning. আমি সকাল থেকে আর্টিকেল লিখছিলাম। অর্থাৎ অতীতে কোনো এক সকালে সে সকাল থেকে আর্টিকেলটা লিখছিল। তাহলে স্ট্রাকচার কি হলো? স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি ভার্বের V3 প্লাস অবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস একটা সময় নির্দেশক শব্দ। আমি যেটা বললাম এই স্ট্রাকচার, এটাকে এমনও বলা যাবে যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভির সাথে আইএনজি, বি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এবং একটা সময় নির্দেশক শব্দ। এক্ষেত্রেও তাই হয়, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস একটা সময় নির্দেশক শব্দ। এটাকে যদি আমরা ফিউচার টেন্সে করি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করি তাহলে কি হবে? I shall have been writing an article for 2 hours. আমি 2 ঘন্টা ধরে আর্টিকেলটা লিখতে থাকবো, 2 ঘন্টা ধরে করতে থাকবো। সে 2 ঘন্টা ধরে ভবিষ্যৎকালে 2 ঘন্টা ধরে আর্টিকেলটা লিখতে থাকবে। স্ট্রাকচারের কি পরিবর্তন হলো? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন। ফিউচার টেন্সে একটা জিনিস খেয়াল করবে, প্রত্যেকটা সেই ফিউচার ইনডিফিনিট থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কিন্তু শ্যালটা আছেই, তাই তো? শ্যালের কোনো পরিবর্তন হয়নি। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস একটা সময় নির্দেশক শব্দ, সিম্পল প্রেজেন্ট হবে। তো আশা করি তোমরা এই একটা সেন্টেন্স দিয়ে 12টা টেন্স আজকে বুঝতে পেরেছো এবং প্রত্যেকটার স্ট্রাকচার ধরে ধরে কিন্তু আমি বুঝিয়েছি। তো আশা করছি এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ কোনো সেন্টেন্স বাংলা বাক্য দেখে আমরা নিশ্চয়ই এখন বুঝতে পারবো যে সেটা কোন টেন্স এবং সেটাকে স্ট্রাকচার অনুযায়ী নিশ্চয়ই আমরা একটা সেন্টেন্স
ফর্ম করতে পারবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে কি বলেছি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট আর কমপ্লিমেন্ট। এখন ইংরেজিতে এমন কিছু কিছু শব্দ আছে যেগুলোর সঙ্গে আইএনজি হয় না, অর্থাৎ সেগুলো দিয়ে কন্টিনিউয়াস টেন্স গঠন করা যায় না। এখন আমরা দেখে নেব সেই শব্দগুলো কোনগুলো। তো আশা করি টেন্সের স্ট্রাকচার এবং যে ভার্বগুলো দেখালাম এগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন দেখে নেব কিছু ভার্ব আছে যেগুলো দিয়ে শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার টেন্স ক্রিয়েট করা যায়, অন্য কোনো টেন্স ক্রিয়েট করা যায় না। সেই সেন্টেন্সগুলো কি কি? এটা কি একটা কন্টিনিউয়াস টেন্স, তাই না? একটা কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, আই এম রাইটিং অ্যান আর্টিকেল। এই এমটা এখানে কি হিসেবে ইউজ হয়েছে? অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। এখন কিছু কিছু অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্ব হিসেবেও সেন্টেন্সে ব্যবহৃত হয়, সেগুলো কোনগুলো একটু দেখে নেব। প্রথমেই বলে নিই, অক্সিলিয়ারি ভার্ব দুই রকম, একটি হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি। এই অক্সিলিয়ারি ভার্বের উপরে একটা ক্লাস আছে দিদির স্কুলে, যারা সেই ভিডিওটা এখনো দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। প্রাইমারি অক্সিলিয়ারি কোনগুলো? এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি। এই প্রাইমারি অক্সিলিয়ারির বি ভার্ব এবং হ্যাভ ভার্ব মাঝে মাঝে সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে ইউজ হয়। সেটা কোন ক্ষেত্রে? কারো অবস্থান, কারো কোনো কিছু পজিশন বা কারো পরিচয় বোঝাতে এই বি ভার্ব এবং হ্যাভ ভার্বগুলো ইউজ হয় প্রিন্সিপাল হিসেবে। এবং এই যে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব যদি কোনো সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ করা হয়, সেই সেন্টেন্সটাকে শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার টেন্স হিসেবে ক্রিয়েট করা যায়, অন্য কোনো টেন্স হয় না। আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটা কি? আমার পরিচয় দিচ্ছে, আই এম এ স্টুডেন্ট। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, অতীতের পরিচয় দিচ্ছে। আই শ্যাল বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। হয়তোবা সে ছোট, সে ছাত্র হতে চায়, তার ভবিষ্যতের পরিচয় দিচ্ছে। কি বলেছিলাম আরেকটা, যে পজিশন বোঝাতেও কিন্তু এই দুইটা ভার্বের ব্যবহার হয়। যেমন আই হ্যাভ এ রেড বুক, আমার একটি বই আছে, বইটা তার পজিশনে আছে। এটাকে সিম্পল পাস্ট হিসেবে ক্রিয়েট করা যায়। আই হ্যাড এ রেড বুক, আমার একটি বই ছিল, অতীতে তার পজিশনে ছিল। আই শ্যাল হ্যাভ এ রেড বুক, আমার একটি লাল বই থাকবে, ভবিষ্যতে তার পজিশনে থাকবে। এটা কি বলেছি এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে আমি কি বলেছিলাম। এই সেন্টেন্সগুলোকে যদি আমরা এখন কন্টিনিউয়াস পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ক্রিয়েট করতে যাই, কোনোভাবেই সম্ভব না। কিভাবে করবেন? আই এম এ স্টুডেন্ট, এটার কন্টিনিউয়াস কি হবে? হবে না। এটার পারফেক্ট কি হবে? হবে না। কোনোটারই কিন্তু এখানে যতগুলো বলেছি, এটা দেখো আই এম এ স্টুডেন্ট, এটা সিম্পল প্রেজেন্ট, এটা সিম্পল পাস্ট, এটা সিম্পল ফিউচার, এটা সিম্পল প্রেজেন্ট, এটা সিম্পল পাস্ট, এটা সিম্পল ফিউচার। এটা এগুলোকে দিয়ে কখনোই কোনো সময়ই কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ক্রিয়েট করা যাবে না। এবং আরও একটি কথা, এই সেন্টেন্সগুলোকে কখনো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায় না। কি বললাম? এই সেন্টেন্সগুলোর কখনো ভয়েস চেঞ্জও করা যায় না। তো এই ছিল টেন্সের উপর আজকের আলোচনা। হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।